হ্যালো এভরিওয়ান, আমি সোমা সংসারের আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এখন ভোর 5:45। জয়গুরুকে ডেকে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থল কন্যাকুমারী। আর এই যে দেখুন আমার বাবা, আর এখানে আমাদের খেপি, আর এখানে দেবরাজ, ওরা এখনও ঘুম ছাড়েনি। আর এখানে আমাদের ড্রাইভার স্যার, আর এখানে আপনাদের সোমা। যাই হোক, এবার একটি রেস্টুরেন্ট পেলে দাঁড়াবো। আর এই যে দেখুন চলে এসেছি। আর এখন ওই 8:30টার মতো বাজে। কখন ভোর 4টের সময় উঠেছি, ওই জন্য ভীষণ খিদেও পেয়েছে। আর সামনে দেখুন একটি বড় আয়না বসানো আছে। এটি রাখার কারণ যাতে নজর না লাগে। এখানে সবারই বাড়িতে, মানে যাদের নিজেদের বাড়ি বিশেষ করে, তো তাদের বাড়িতে এরকম ঢোকার মুখে বড় আয়না লাগিয়ে রাখে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে। প্রথমেই 3 রকমের চাটনি আর সাম্বার দিয়েছে। আর আমি মেয়ে দুজন মিলে নিয়েছি মশলা ধোসা। আমার প্লেন ধোসার থেকে মশলা ধোসাটা বেশি খেতে ভালো লাগে। আর হাজব্যান্ড নিয়েছে প্লেন ধোসা। আর দাদু নাতি দুজন মিলে নিয়েছে লুচি। কোয়েম্বাটুর থেকে কন্যাকুমারীর ডিস্ট্যান্স প্রায় 450 কিলোমিটার। যেতে 7 ঘন্টার মতো সময় লাগবে। আর আমরা প্রায় 170 কিলোমিটারের মতো চলে এসেছি। মনে হচ্ছে দুপুর 1টা নাগাদ আমরা পৌঁছে যাব। আমাদের খাওয়া দাওয়া হলো, তেল ভরা হলো। এবার আমরা একেবারে কন্যাকুমারীতে গিয়ে দাঁড়াবো। আর এখানে রাস্তাঘাট দেখুন, দারুণ সুন্দর। আমি এই নিয়ে 5 বার কন্যাকুমারী যাচ্ছি। হাজব্যান্ড অবশ্য অনেকবারই গেছে, কিন্তু তখন রাস্তাঘাট খুবই বাজে ছিল। প্রায় 9 থেকে 10 ঘন্টা সময় লাগতো। আর এখন মাখনের মতো গাড়ি ছুটছে। আর সামনে দেখুন একটি পাহাড় কেটে মাঝ বরাবর রাস্তাটি করেছে। অপূর্ব লাগছে কিন্তু। আর এই তো কয়েক মাস আগে তামিল বিয়েবাড়ি গিয়েছিলাম, তখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তখনও আমি এখানটিতে ভিডিও করেছিলাম। এখানটি আমার দারুণ লাগে। এদিকে হাজব্যান্ডের কাণ্ড দেখুন, 130-এ গাড়ি যাচ্ছে। এত রাস্তা ভালো, ফাঁকা, ফোরলাট, কেউ কোথাও নেই। একবার তুলে দিয়েছিল 130-এ, তারপর ওই 90-100-তেই আমরা যাচ্ছিলাম। আর এটা যদি কেরালা হতো, ফাইন চলে আসতো বাড়িতে। যাই হোক, এবার আমরা চলে এসেছি উইন্ড মিলের দেশে। চারিদিকে শুধু উইন্ড মিল আর উইন্ড মিল। কি দারুণ! So beautiful, so elegant, just looking like a wow. আমার বাবা এই উইন্ড মিল দেখে ভীষণ খুশি। বলছে কত হাওয়া কলের তো শেষই নেই। দেখুন, এরই মধ্যে আমরা চলে এসেছি। আর এটি আমাদের হোটেল জেয়াম। জানেন, আমরা কন্যাকুমারীর মন্দিরের কাছে অনেক হোটেল দেখেছিলাম। কোনোটাতে রেট বেশি বলছিল, আর কোনোটাতে আবার 2টো রুম দেবে বলছিল, 1টি রুম দেবে না, কারণ আমরা 4 জন অ্যাডাল্ট। ওই জন্য আমরা কন্যাকুমারীর 1 কিলোমিটারের আগেই এই হোটেলটি বুক করেছিলাম। ভাড়াটাও কম, একদিনে ওই 2200 টাকা। তবে আমরা ডিরেক্ট বুক করেছি বলে একটু কম, অনলাইনে 3500 টাকা দেখাচ্ছিল। একটি ব্যালকনিও আছে, কিন্তু যা গরম। চলুন তাড়াতাড়ি রুমে যাই। আর এখন 12টার মতো বাজে, আমরা কিন্তু একটু আগেই চলে এসেছি। এবার আমরা একটু রেস্ট করব, তারপরে খেতে যাব। পাগুলি মিলে একটু বসি। কখন ধরে গাড়িতে বসে বসে পাগুলি ব্যথা হয়ে গিয়েছে। আর দেখুন, এতক্ষণে শ্বশুর জামাই এলো। রুমে ঢোকার আগে যেসব ফর্মালিটি করতে হয়, ওগুলি করতে একটু সময় লাগলো।
অনেকে আমাকে কমেন্ট করেছিলেন কম ভাড়ার মধ্যে ভালো রুম সম্বন্ধে আমি যেন বলি, ওই জন্য আমি ভাড়াটি মেনশন করলাম। এই রুমটিতে ওয়াইফাই দিয়েছে, টাওয়াল দিয়েছে, সাবানও দিয়েছে। আর বেশিরভাগ এরকম রুমে আমরা থাকি। তবে এর থেকেও যদি কম ভাড়ার রুম পেতে চান অনলাইনে সার্চ করতে পারেন। তবে অনলাইনের থেকে ডিরেক্ট ফোন করে বুক করলে আমার তো মনে হয় ভাড়াটা অনেকটাই কম পড়ে। হ্যাঁ যায়, হ্যাঁ আছে। আন্টির বিয়েতে গেছিলাম, 80 বছরের বিয়েতে গেছিলাম। আমাদের হোটেলের পাশে এই রেস্টুরেন্টটি আছে। খাবার জন্য গেলাম, কিন্তু এখনো আধা ঘন্টার মতো সময় লাগবে। আর লোকজনও সেরকম নেই, ওই জন্য আমরা চলে এসেছি কন্যাকুমারীতে। আর দেখুন সামনেই যে বড় হোটেলটি আছে সি ভিউ, এই হোটেলটিতেই আমরা প্রতিবারই এসে থাকি। কিন্তু এবারে বলছে 2টি রুম নিতে হবে, একসাথে 2টি বা 3টি বেডের ফ্যাসিলিটি নেই। আর ওই সি ভিউ হোটেলের সামনেই দেখুন এই বাঙালি রেস্টুরেন্টটি আছে, আমার বাংলা। প্রতিবারই আমরা যখনই আসি এখানেই খাই। এখন ওই 1:45, ওই জন্য দেখুন লোকজন সেরকম নেই। যাই হোক, বাঙালি বলে প্রথমেই দিয়েছে পেঁয়াজ লঙ্কা আর একটি ভেজ থালি, আছে লাউয়ের তরকারি, শুক্তো, মুসুরির ডাল, আরও একটি লাউয়ের তরকারি। আর এই থালাগুলোতে দাম নিল 120 টাকা করে। আর আমরা 1 পিস করে কাতলা মাছ নিয়েছি, আর এই 1 পিস করে কাতলা মাছের দাম নিল 110 টাকা। বাপি বলছে দামটি একটু বেশি নিয়েছে। এখন ওই 1টার মতো বাজে। খাওয়া দাওয়া করে ভাবলাম এসেছি যখন বিবেকানন্দ রকটা ঘুরে নিই, তা না হলে আর সময় পাবো না। কিন্তু এসে দেখি যা লাইন, মাথায় আমাদের হাত। এই লাইনে দাঁড়ালে আর কখন যে ফিরবো তারও ঠিক নেই। ওই জন্য ভিআইপি গেট দিয়ে ঢুকলাম। দেখুন 2টি লাইন, একটি জেনারেল আর একটি ভিআইপি। আর জেনারেল টিকিটে কত করে নিচ্ছে আমার আর জিজ্ঞাসা করা হয়নি, তবে এই ভিআইপি টিকিটে নিল 300 টাকা করে পার হেড। এই স্ট্যাচুটি তিরুভল্লুভার স্ট্যাচু। উনি তামিলনাড়ুর বিখ্যাত কবি আর দার্শনিক ছিলেন। আর দেখুন যে মন্দিরটির সামনে দেখা যাচ্ছে ওটি হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল। ওখানে স্বামী বিবেকানন্দ 1892 সালে 25, 26, 27 ডিসেম্বরে ধ্যান করেছিলেন। পরে ওই পাথরের ওপরে ওনার স্ট্যাচু নির্মাণ করা হয়। এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে কোনো ভিআইপি লাইন নেই, সবই এক। আর আমরা গরমে প্রায় আধসেদ্ধ হয়ে গিয়েছি। এদিকে আমাদের বোটও এসে গিয়েছে। যাই হোক, আমরা বোটে উঠে পড়েছি, তা না হলেই আমরা এক্ষুনি তন্দুরি হয়ে যেতাম। আর দেখুন পুরো বোটটি ভর্তি হয়ে গিয়েছে। আর এখানে 2টো বোট আসা যাওয়া করছে। এখানেও দেখছি টিকিট কাটতে হচ্ছে। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আমার মেয়ের বয়স ছিল 6 বছর। তখন কিন্তু এখানে টিকিট কাটার নিয়মটি ছিল না। যত দিন যাচ্ছে নতুন নতুন নিয়ম বার করছে। এবার আমরা জুতোর কাউন্টারে জুতো রাখবো। আর এখানটিতে মা কন্যাকুমারী মায়ের পদচিহ্ন আছে। আর ওখানে দেখুন, ওখানেই স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। ওই জন্য ওখানে স্বামীজির একটি বড় পিতলের স্ট্যাচু করা আছে। আর স্ট্যাচুটি পিতলের বলে বেশই দেখতে ভালো লাগে।
যাই হোক, ওখানে ভিডিও করার অ্যালাউ নেই। আমরা দর্শন করে বেরিয়ে পড়ব। আর এই রুমটি ধ্যান করার জন্য রুম, মানে মেডিটেশন রুম। এখানে একটি বড় ওমের চিহ্ন সব সময় জ্বলছে। এবার আর এক মুহূর্ত দাঁড়াবো না, তা না হলে সত্যি সত্যি ঝলসে যাব। আবারও আমাদেরকে লাইনে একটিবার দাঁড়াতে হবে ওই বোটে চেপে ফেরার জন্য। আর এখানে কোনো ভিআইপি লাইন নেই। যাই হোক, আমরা চলে এসেছি। আর এত গরম, আবার চোখের সামনে ডাব, না খেলে হয়? জানেন, এখানে বড় ডাব ছোট ডাব সবেরই একই রেট। আর এখানে এক একটি ডাবের দাম নিচ্ছে 50 টাকা করে। দাঁড়ান, আপনাদেরকে দেখাই এখনো বোটে চাপার জন্য কত লম্বা লাইন। বিকাল 4টের মধ্যে টিকিট দেওয়া বন্ধ করে দেবে। আমরা যদি ভিআইপি টিকিট না নিতাম তাহলে মনে হয় এখনো আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। আর এখন দুপুর 3টে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এখন 6টা পর্যন্ত রেস্ট করব, তারপর যাব কন্যাকুমারী মায়ের দর্শন করতে। আর দেখুন, এসে না এসে মেয়ে একেবারে ফ্ল্যাট হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এবার প্রথমে জুতোগুলি রাখবো জুতোর কাউন্টারে। আর এই মন্দিরের একটি নিয়ম, জামা খুলে ভেতরে ঢুকতে হয়। আমাদের ঠাকুর দর্শন হয়ে গিয়েছে। আর দেখুন, পুরো মন্দিরটি ফাঁকা। প্রথমবার মন্দিরটি ফাঁকা দেখলাম। আমরা প্রতিবারই সকালের দিকে আসতাম, তাই মনে হয় ভিড় থাকতো। আর জানেন, শোনা যায় এই মন্দিরের মা, মানে কন্যাকুমারী মায়ের নাকে একটি নথ আছে। তো ওই নথটা পুরো হীরের তৈরি। আর নথটি দেখে মনে হয় যেন আগুন জ্বলছে। আর ওই হিরেটির এমন পাওয়ার ছিল তখনকার সময়ে, এই মন্দিরের সামনে দিয়ে সমুদ্রে যে জাহাজগুলি যেত সব নাকি মাঝ বরাবর ভেঙে যেত। পরে যখন জানতে পারল মায়ের নথের হীরের কারণে জাহাজগুলি ভেঙে যাচ্ছে, তখন থেকে মন্দিরের সামনের দরজাটি বন্ধ করে দেয়। আর দেখবেন মন্দিরের সামনেই সমুদ্রটি আছে। আর এখন প্রায় 6:30। একটু গরমটা কেটেছে। আর সমুদ্র থেকে বাতাস আসছে, রোদটাও পড়ে গিয়েছে। আর এই সময়টা খুব ভালো লাগছে। তবে গরমকালে ঘুরতে না আসাই ভালো। আর দেখুন, প্রচণ্ড কেমন ভিড়। এতক্ষণে বুঝতে পারছি মন্দিরে কেন ভিড় ছিল না। সবাই তো এখন সমুদ্রের ধারে। সত্যি এই বিকেলের টাইমটা এখানে বসতে খুব ভালো লাগে। আর এখানেই আমরা আগে স্নান করতাম, তখন কিন্তু এখানটা ঘেরা ছিল না। এখন এখানে স্নান করা মানা আছে। আর জানেন, এখানটিতেই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগরের মিলনস্থল। 3টি সমুদ্র একসাথে মিশেছে। সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, ওই জন্য দেখুন সমুদ্রের জলের রংটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। দারুণ লাগছে কিন্তু এই রংটা। এবার আমরা এখান থেকে বাঙালি রেস্টুরেন্টে একটু কিছু খাবো, তারপরে হোটেলের দিকে রওনা দেব। আর আগামীকাল সকালেই বেরিয়ে পড়ব, যাব রামেশ্বরম।
ওখানেও একটি দিন থাকবো, চারিদিকটি ঘুরবো আর আগামী পরশু বাড়ি যাব। চলুন তাহলে আমরাও খেয়ে নিই, আর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।